আজকের বিশেষ নিবেদন সঞ্চারী ভট্টাচার্যের হ্যাটনের অভিশঙ্কা। সঞ্চারী ভট্টাচার্য জন্ম ৩রা জানুয়ারি ১৯৯০ সালে কলকাতায়। ইতিহাস নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর লেখালেখির শুরু। ভৌতিক গল্পের ক্ষেত্রে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জনের পরে ভূততত্ত্ব ম্যাগাজিনে প্রথম লেখার সুযোগ পান ২০১৯ সালে। এরপর নিজস্ব ভৌতিক উপন্যাসটি প্রকাশিত হয় ২০২০ সালের বইমেলায়, যার নাম মেহেরুন্নিসা। এরপর নিয়মিত লেখালেখি করতে থাকেন বিভিন্ন পত্রপত্রিকাতে। সম্প্রতি কর্ণিকা ল্যাপটপ নামক বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ভৌতিক উপন্যাসটি যথেষ্ট সাড়া ফেলেছে। বইটি সংগ্রহ করতে হলে লিংক রইল ডেসক্রিপশনে। আজ আমাদের সাথে আছে আরও একজন বিশেষ অতিথি, 86.7 তোমার FM এর RJ সৃজন। 86.7 তোমার FM এর ইউটিউব চ্যানেলেও এসে গেছে গোয়েন্দা গৈরিক সেনের নতুন অ্যাডভেঞ্চার কাহিনী। শুনতে হলে চলে যান ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে RJ সৃজনের চ্যানেলে। এবং খুব শীঘ্রই তোমার FM আনতে চলেছে বিভিন্ন খ্যাতনামা অডিও স্টোরি চ্যানেলের কিছু অরিজিনাল কন্টেন্ট মলাটের মধ্যে। এই বিষয়ে আরও জানতে হলে চোখ রাখুন 86.7 তোমার FM এ। আজকের গল্পের পটভূমি ১৯২০ সালের পুরনো সময়ের শ্রীলঙ্কার এক প্রান্তিক গ্রাম। ঘটনাচক্রে গল্পের নায়ক মুখোমুখি হয়ে পড়েন শতাধিক বছর পুরনো এক ভয়ঙ্কর ইতিহাসে। এই মৃত্যুর হাতছানি কাটিয়ে কে ফিরে আসতে পারবেন তিনি? পারবেন কি নিজের ও নিজের সঙ্গীর জীবন রক্ষা করতে? শুনছেন হ্যাটনের অভিশঙ্কা। সালটা তখন ১৯৩০। সন্নিত্র চায়ের কাপে চুমুক দিতে দিতে কিছু প্রয়োজনীয় কাগজপত্রে চোখ বুলিয়ে নিচ্ছিল। শীতকাল, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। কনকনে ঠান্ডা, হিম শীতল পরশ বয়ে এনেছে পরিবেশটা। পেশাগত ডাক্তারদের কাছে দিন রাতের কোনো হিসেব থাকে না, রোগীদের রোজ নাম চাই যথেষ্ট। প্রকৃত ব্যস্ততার জীবন বলতে যদি কিছু বোঝায় তাহলে তা এই পেশাতেই পাওয়া যায়। ঘড়িতে তখন 10:৪৫। হঠাৎ কলিং বেলটা বেজে উঠতেই নজর গেল সেদিকে। আজ তো হসপিটালে যাওয়ার কথা ছিল না, তাহলে সুনীল সকাল সকাল এসে দরজায় উপস্থিত হয়েছে কেন? কাল যে বলে দিলাম। দরজার দিকে এগিয়ে গেল সন্নিত্র। হালকা মেজাজে দরজাটা খুলতেই এক নতুন মূর্তির আবির্ভাব ঘটতে দেখে এক প্রকার চমক পেল সন্নিত্র। আরে তুই আয়ুধ? আমি তো ভাবতেই পারছি না, কবে এলি কলকাতায়? আয়ুধের মুখে তখনও আনন্দের হাসি। পরিতৃপ্ত কণ্ঠে বলে উঠল, সব আনন্দটা কি বাইরে দাঁড়িয়ে করবি, নাকি আমাকে ভেতরে আসারও অনুমতি দিবি? এই মা, এই কি কথা? হ্যাঁ হ্যাঁ, ভেতরে আয়। কতদিন তোকে দেখিনি বলতো? আয়ুধের সাথে পেশাগত কারণে মাঝে মধ্যেই সাক্ষাৎ হতো তার। ভারতবর্ষের বিভিন্ন হাসপাতালে সেমিনারে বক্তৃতা দেওয়ার সুযোগ পেলেই এই দুইয়ের দেখা হয়ে যেত। এমনিতে পাটনায় সরকারি হাসপাতালে কর্মরত আয়ুধ অভিজ্ঞতার দিক থেকে তার সমসাময়িকই ছিল। একটি সেমিনারে গিয়েই তাদের দুজনের আলাপ হয়েছিল। তারপর থেকেই চিঠির মাধ্যমেই কথাবার্তা হতে থাকে। তবে ব্যস্ততার কারণে দেখা হওয়ার সৌভাগ্যটা হয়ে ওঠে না। কলকাতাতে কাজ পড়ায় বন্ধুর সাথে দেখা করার লোভটা আর সামলাতে পারল না আয়ুধ। মেডিকেল কলেজে একটু কাজ ছিল, এখানে 5 দিনের জন্য এসছি। তারপর আর কি, আবার সেই গন্তব্যে ফেরার পালা। তবে তোর মুখটা মনের আয়নায় ছবির মতন ভাসছিল, আর সেই বক্তৃতার কথা মনে পড়ছিল। মুগ্ধ হয়ে শুনেছিলাম, আর সেই থেকেই আমি কিন্তু তোর ফ্যান হয়ে গেছি।
ডাক্তার হওয়ার পাশাপাশি তোর মন জয় করা কথাগুলোও কিন্তু রোগীদের সর্বদা মুগ্ধ করে রাখে। সৌমিত্রর কথাগুলি শুনে আয়ুধ হেসে ফেলল। তা বেশ, তো এখানে যখন এসেই পড়েছিস তখন হোটেলে থাকবার আর প্রয়োজন নেই। আমি একজন অবিবাহিত মানুষ, তারপরে আবার সমাজসেবী। অসুবিধা না থাকলে এখানেই সময়টা কাটিয়ে যেতে পারিস। আচ্ছা বেশ, ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম। একটা কাজ করি, আজ বিকেলের মধ্যেই হোটেল থেকে সমস্ত মালপত্র জিনিস যা আছে সব এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। আগামী 4 দিন তাহলে তোর এখানেই থাকা হবে। দুজনেই দুপুরের খাওয়া দাওয়া সেরে নিল। শীতের প্রকোপটা আরো জাঁকিয়েই বসেছিল। আয়ুধের আবার একটা বদ অভ্যাস ছিল, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঠিক 1 ঘন্টা বাদে তাকে গ্রিন টি সেবন করতেই হবে। যথারীতি সেই অনুরোধ রাখতে হলো সৌমিত্রকে। দুজনেই 2 কাপ গ্রিন টি নিয়ে ড্রয়িং রুমে বসে পড়ল। আয়ুধ কথায় কথায় জিজ্ঞেস করল, বাহ, এমন অসাধারণ চা কোথায় পেলি? চাটা তো বেশ সুন্দর, একেবারে অন্যরকম, ফ্লেভারটাও কিন্তু দারুণ। কিন্তু এমন চা তো আমি পাটনা শহরেও পাই না। সৌমিত্র মৃদু হেসে বলল, ভাইয়া, এই চা কি আর কলকাতার বুকে মিলতো? এ চা পেয়েছিলাম সেলনে। সেটা আবার কোথায় রে? সুদূর শ্রীলঙ্কায়। ওরে বাবা, তুই আবার সেখানেও গেছিলিস নাকি? হ্যাঁ, যেতে হয়েছিল বই কি। তবে সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা বলতে পারিস। প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে হয়েছিল। সংগ্রহে যা ছিল তার মধ্যে অন্যতম ছিল এই সেলন চায়ের পাতা। যদি কিছু মনে না করিস, তাহলে আমিও শুনতে চাই তোর সেই অভিজ্ঞতার কথা। তোর সাথে এমন একটা ঘটনা ঘটেছিল, অথচ সে বিষয়ে তুই কোনোদিনই আমায় কিছু বলিসনি। এমনকি চিঠিতেও এই প্রসঙ্গে কোনোদিন কিছু লিখিসনি। এর কারণটা কি? সন্নিত চায়ের পেয়ালাটা নামিয়ে রাখল মেঝেতে। একটা সন্দেহের চাউনিতে দাবি করে বলল, কথাটা কি শুনতেই হবে? আসলে কালো অতীতকে কারোর সামনেই তুলে ধরিনি। যতবারই সে অভিজ্ঞতার কথা কাউকে বলবো বলে ভেবেছি, মনে হয়েছে ভাববে ভুল বকছে। আর সঙ্গে সঙ্গে আমার শরীরের রক্তটা হিম হয়ে গেছে। আমার জীবনে দেখা এমন একটা দুর্ঘটনা ওটা, যার কোনো প্রমাণ আমি আর পাইনি, কোনো তথ্য নেই। এক কথায় বলতে গেলে ওই অঞ্চলটার অস্তিত্বই নেই। কথাগুলো আয়ুধের সংশয়কে আরো বাড়িয়ে দিল। আমি তোর কোনো কথাই ঠিকমতো বুঝতে পারছি না। সব থেকে ভালো হয় তুই যদি পুরো ঘটনাটা একবার আমাকে খুলে বলিস। আয়ুধের কথাটা শেষ হতেই বাইরে মেঘ গর্জন করে উঠল। পেয়ালায় শেষবারের মতো চুমুক দিয়ে সৌমিত্র বলতে শুরু করল, 1920 সালে তখনও আমি প্র্যাকটিস করছি। ট্রেনিং এর জন্য বিভিন্ন প্রান্তে যেতে হচ্ছিল। পড়াশোনার পাশাপাশি এই কাজের মধ্যেও একটা আলাদা গুরুত্ব তৈরি হয়েছিল। বিভিন্ন অঞ্চল পরিদর্শনের জন্য একটা ভালো সুযোগও হয়েছিল। তো একবার কি হলো, সেই সুদূর শ্রীলঙ্কা থেকে ডাক এলো, নুয়ারা এলিয়াতে মেডিকেল ক্যাম্পের কাজে যেতে হবে এবং মেডিকেল ক্যাম্পের পাশাপাশি সেখানে ডাক্তারদের প্রশিক্ষণও দেওয়া হবে। আমার ক্যারিয়ারের জন্য ব্যাপারটা ভীষণই ইম্পর্টেন্ট ছিল। আমি না করতে পারলাম না। কলকাতার মেডিকেল কলেজে তখন পড়ছিলাম আমি। আমার সাথে আরো 6 জন ডাক্তার যাওয়ার কথা ছিল। এছাড়া আরেকজন ছিলেন যিনি আমাদের সঙ্গে গিয়েছিলেন, তিনি হলেন ক্ল্যারিয়া। তিনি একজন নার্স ছিলেন, মানে নার্সিং শিখছিলেন। বাদ বাকি সকলেই ছিলেন ডাক্তার। তো তখন 1920 সালের ডিসেম্বর মাস। কলকাতা শহরে ঠান্ডাটা অধিক মাত্রায় থাকলেও শ্রীলঙ্কায় তেমন ছিল না। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে নাতিশীতোষ্ণ আবহাওয়া শীতের প্রকোপকে তেমন মাত্রায় কার্যকরী হতে দেয় না। কলকাতা মেডিকেল কলেজ থেকেই আমাদের যাওয়ার বন্দোবস্ত হয়েছিল। কলকাতা বন্দর থেকে 4 দিনের পথ ছিল যাত্রা। যাত্রা শ্রীলঙ্কার এক নামকরা বন্দর। সেখান থেকেই 3 ঘন্টার রাস্তা ছিল নুয়ারা এলিয়া। ট্রেন পথে নুয়ারা এলিয়াতে পৌঁছতে হয়েছিল।
আমরা 3 মাসের জন্য ওই ক্যাম্পে গেছিলাম। 1903 সাল থেকে শ্রীলঙ্কায় মোটর গাড়ি চল শুরু হয়েছিল। ট্রেন থেকে নামার পরেই সরকারি তরফে 2টি মোটর গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য। আর সেই মোটর গাড়ি করেই আমরা পৌঁছালাম সেই প্রান্তিক গ্রামে যেখানে আমাদের ট্রেনিং হবে। সুদূর ইংল্যান্ড থেকে ডাক্তার এসেছিলেন আমাদের প্রশিক্ষক হয়ে। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে 500 জন উডবি ডাক্তারকে আনা হয়েছিল ট্রেনিং দেওয়ার জন্য। প্রয়োজনীয় জিনিসপত্র সব হাতের কাছেই ছিল, তাই থাকা খাওয়ার কোনো অসুবিধা ছিল না। 2 মাস এইভাবেই কেটে গেল। ট্রেনিং এর দ্বারা নিজেকে অনেকটাই সমৃদ্ধ করছিলাম। এর মধ্যে 3 দিনের একটা ছুটিও পেয়েছিলাম। আমাদের অনেক অনুরোধে অথরিটি আমাদের 3 দিনের ছুটি মঞ্জুর করেছিল। আমার একটা জায়গা নিজের চোখে দেখার ভীষণ ইচ্ছে হয়েছিল, সেটা ছিল শ্রীলঙ্কার হ্যাটন শহর। এটি ওই অঞ্চলের সব থেকে বড় চা শিল্পের এস্টেট হিসেবে সেই সময় পৃথিবীতে বেশ নাম করা ছিল। 1880 থেকে 1890 সালের মধ্যে জায়গাটি ইংরেজ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান ঘাঁটিতে পরিণত হয়েছিল। বৈদেশিক প্রতিনিধিত্বের প্রাধান্য ছিল সবচেয়ে বেশি, কিন্তু সেই অঞ্চলটির সাথেও এক মস্ত বড় ইতিহাস জড়িত ছিল। আর ওই ইতিহাসই আমাদের কৌতূহলটাকে আরো অনেক বাড়িয়ে দিয়েছিল। আমাদের ক্যাম্পেরই এক স্থানীয় কর্মচারী ওই চা বাগিচা সম্পর্কে আমাদের অনেক কথাই বলেছিল, কিন্তু সে আমাদের যতটা বলেছিল তা শুধু আমাদের কৌতূহল উদ্রেক করেছিল। সত্যিটা আমরা জানতে পারিনি, আর সেই সত্যিটাই অভিশাপের মতো আমাদের সকলের জীবনে নেমে এসেছিল। সে ধাক্কা সামলানো ছিল হাড়ের চুকির বিষয়। সেই অভিজ্ঞতাও বোধহয় খুব কম বা হাতে গোনা মানুষেরই হয়েছে। কথাটা শেষ করে সন্নিগ্ধ একটু থামল। আয়ুধের একটা প্রশ্নের উত্তর দিতেই তাকে থামতে হলো। ওই লোকটা তোকে সত্যি কথা কেন বলেনি? এরম ভাবে লুকিয়ে যাওয়ার কি মানে? তার সাথে কি আর তোর পরবর্তীকালে কোনোদিন দেখা হয়েছিল? দাঁড়া, সব কৌতূহলের সমাধান আমিই করব, শুধু একটু ধৈর্য ধর, সবটাই বলছি। আসলে ওই লোকটার কাছ থেকে আমি যে ঘটনাটা শুনেছিলাম সেটা কতটা সত্যি সেটা জানার জন্যই আমরা হ্যাটন গেছিলাম। কিন্তু ওই লোকটার সাথে আর একবারের বেশি দেখা হয়নি। আজও মনে হয়, কোথাও একটা সন্দেহ হয় যে ওই লোকটাই আমাদের ভুল পথে চালিত করেনি তো? ওই লোকটার জন্যই আমাদের জীবনে অভিশাপ নেমে আসেনি তো? কি এমন ছিল লোকটার কথায় যে তোরা ওখানে যাবি বলে ঠিক করলি? একটা অমোঘ টান কাজ করেছিল। লোকটার বলা সমস্ত ঘটনা যেন হুবহু মিলে যাচ্ছিল আমার চোখের সামনে। মনে হচ্ছিল সবকিছুকে চোখের সামনে সত্যি হতে দেখছি। লোকটি বলেছিল শ্রীলঙ্কার এই অঞ্চলটি 1880 থেকে 1890 সালের মধ্যে এক বিশাল সমৃদ্ধিশালী অঞ্চল রূপে আত্মপ্রকাশ করেছিল। ভারতবর্ষ তথা বহির্বিশ্বের কাছে শ্রীলঙ্কার খ্যাতি তখন তুঙ্গে। অন্যতম সমৃদ্ধিশালী চা এস্টেট হিসেবে এই স্থানটির বিপুল মাহাত্ম্য তৈরি হয়েছিল। প্রথম দিকে এই অঞ্চলটিতে ইংরেজরা স্থানীয় অধিবাসীদেরই চা বাগানগুলিতে দেখাশোনার দায়িত্ব অর্পণ করেছিল। ফলে ওই অঞ্চলের জনসাধারণের দৈনন্দিন আয়ের মাধ্যমও তৈরি হবার সম্ভাবনা দেখা দিয়েছিল। প্রত্যেকেই উচ্ছ্বসিত ছিলেন। ইংরেজ শাসনের খারাপ দিকটিকে প্রতিহত করার তেমন চেষ্টা দেখা যায়নি। তবে ঔপনিবেশিক শাসনের কুফল আর সুফল দুটোই আছে। তবে এই চা বাগিচাগুলিকে ঔপনিবেশিক অর্থনীতির উন্নয়নে বেশ ভালো ভূমিকা পালন করেছিল বলতে হবে। তার পাশাপাশি স্থানীয় অধিবাসীদের মন থেকে ইংরেজ বিরোধী মানসিকতাটাও অনেকটা দূর হয়েছিল। চা বাগানকে কেন্দ্র করে চা শিল্পের বিকাশও ঘটেছিল। প্রায় 10 বছর ধরে এই রকম শান্তিপূর্ণ অবস্থা অতিবাহিত হবার পর হঠাৎ ইংরেজ সাহেবদের মাথায় প্রতিনিধিত্বের চিন্তা তৈরি হলো, যারা এতদিন সাধারণ মানুষের দাবিগুলিকে তাদের উন্নতির অঙ্গীকার হিসেবে কাজে লাগিয়েছিল। তারাই তাদের উৎসাহিত মনগুলিকে পদদলিত করে সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষায় মেতে উঠল। হ্যাটনের হাওয়া তখন অন্যদিকে বইতে শুরু করেছিল।
সকলের মনের মধ্যেই ইংরেজ বিরোধী মানসিকতা জন্ম নিতে শুরু করেছিল। তার প্রধান কারণ ছিল ইংরেজরা বাইরে থেকে চা শিল্পে কর্মী নিয়োগ করতে শুরু করেছিল। ফলে স্থানীয় অধিবাসীদের জীবিকা চলে যেতে লাগলো। একে একে তারা সকলেই কারখানাগুলি থেকে বহিষ্কৃত হতে লাগলেন। ফলে জীবিকা হারিয়ে অনেকেই আত্মঘাতী হতে বাধ্য হলেন। এখানেই অত্যাচার থামল না। ইংরেজরা কর্মীদের ওপর চড়াও হলো, তাদের করাঘাত করলো। এভাবেই চলতে থাকলো বেশ কিছু মাস। কর্মীদের ধৈর্যের সীমা লঙ্ঘন করার ফল হয়ে দাঁড়ালো আরো কঠিন। তারা হয়ে উঠলেন ইংরেজ বিরোধী। স্বায়ত্তশাসন ব্যবস্থাকে পদদলিত করে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে একে একে প্রস্তুত হলেন সকলে। তারা দলে দলে একত্রিত হলেন ইংরেজদের শেষ করার জন্য। নিজেদের মধ্যে সুদূর প্রসারী পরিকল্পনা করতে লাগলেন। ইংরেজদের অগোচরেই তৈরি হলো হত্যার চক্রান্ত। বহু ইংরেজ শাসনকে খুন করা হলো, তাদের পরিবারের লোকজনকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো। হ্যাটনের ইতিহাস হয়ে উঠল রক্তাক্ত। ধীরে ধীরে শাসকদের সকলকে নৃশংসভাবে হত্যা করা হলো। এরপর স্থানীয় লোকেরা চা উৎপাদনের কারখানাগুলিতেও অগ্নি নিক্ষেপ করলেন। পুড়ে ছাই হয়ে গেল গোটা টি এস্টেট। হ্যাটনের সুন্দর শহরটা একদলা ছাইতে রূপান্তরিত হলো। নিঃশেষিত হলো অত বড় অঞ্চলটি। টি এস্টেট চিরতরে শেষ হয়ে গেল। তবে এখনো ওই অঞ্চলে ইংরেজ শাসনের স্থাপত্য শিল্পের বেশ কিছু নিদর্শন দেখা যায়। ওই অঞ্চলের সমৃদ্ধিকে যা আজও ধরে রেখেছে তার মুখে। আর এই ঘটনাটি আমাকে যেতে বাধ্য করেছিল ওই অঞ্চলে। আমার ভীষণ ইচ্ছে ছিল যে ওই জায়গাটা একবার দেখে আসি, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা অলৌকিক রহস্যের কথা উনি আমাদের জানান। লোকটির সাথে আর আমাদের দেখা হয়নি। এই কাহিনী যখন আমি আমার বন্ধুদের শোনাই, তখন তারাও রাজি হয়ে যায় আমার সাথে যেতে। প্রথমে ভেবেছিলাম মোটর গাড়িতেই যাব, কারণ নোয়ারা এরিয়া থেকে 3 ঘন্টার পথ ছিল হ্যাটন। কিন্তু অদ্ভুত ব্যাপার, মোটর গাড়ির চালকরা কেউই যেতে রাজি হলেন না। আমরা ক্যাম্পের কর্তৃপক্ষের কাছে বিষয়টা জানতেও চাইলাম না, পাছে তারা বাধা দেন। তাই ভাবলাম যদি অন্য কোনো উপায় যাওয়া সম্ভব হতো। নোয়ারা এরিয়া থেকে স্টেশনে পৌঁছে খবর পেলাম সেদিন রাতের সমস্ত ট্রেন বাতিল করা হয়েছিল। হ্যাটন যাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছিল আমাদের সামনে। ওই স্টেশনেই একটি ভগ্নপ্রায় জীর্ণ প্ল্যাটফর্ম চোখে পড়ল, যেটি ছিল প্রায় পরিত্যক্ত। আমরা দেখে অবাক হয়ে গেলাম যে ওই রকম একটি জং ধরা লাইনের ওপরেও একটা ট্রেন দাঁড়িয়ে থাকতে পারে। ভালো করে খোঁজ খবর নিয়ে জানলাম স্টেশন চত্বর প্রায় ফাঁকা। ট্রেনটি নোয়ারা এরিয়া থেকে হ্যাটনের উদ্দেশ্যেই যাচ্ছে। ট্রেনের মধ্যে বেশ কিছু প্যাসেঞ্জারকেও দেখতে পেলাম। শুনশান একটি স্টেশনে ওরকম একটি ট্রেনকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হওয়ার চেয়ে আনন্দই হয়েছিল বেশি। হ্যাটন শহরের আস্বাদ গ্রহণ করার বাসনায় তখন আমরা অনেকেই তৎপর। স্টেশন মাস্টারের কাছে এগিয়ে গেলাম। রুক্ষ শুষ্ক চেহারার এক ইংরেজ ভদ্রলোক, চুল নেই বললেই চলে। স্টেশন মাস্টারের পোশাক পরে দাঁড়িয়ে আছে অনতি দূরেই। দেখে মনে হয়েছিল উনি স্টেশন মাস্টার। চোখগুলো কোটরে ঢুকে গেছে। আমার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে এক প্রকার ভয়ই করছিল। এরকম উদ্ভট চেহারার লোক তো আগে কোনোদিন দেখিনি। আসলে টিকিট কাউন্টারের ব্যাপারে জানার জন্যই তড়িঘড়ি করছিলাম। ট্রেনটা দেখে মনে হচ্ছিল খুব শীঘ্রই হয়তো ছেড়ে দেবে, তাই তার আগে টিকিটের ব্যবস্থা করা ছিল অত্যন্ত আবশ্যক। এক্সকিউজ মি, টিকিট কাউন্টারটা কোন দিকে একটু বলতে পারেন? হ্যালো হ্যালো, হোয়ার ইজ দ্য টিকিট কাউন্টার? হ্যালো দাদা, শুনছেন? বলছি টিকিট কাউন্টারটা কোন দিকে, আপনি জানেন?
প্রায় 4 বার প্রশ্নটি জিজ্ঞাসা করার পর লোকটি আমার দিকে তাকালেন। স্থির নিশ্চল দৃষ্টি, চোখের পাতা নেই যেন, চোখগুলো ঘোলাটে ঘোলাটে, মনের মধ্যে একটা লাল রঙের আস্তরণ। মনে হচ্ছিল কোনো মৃত মানুষের চোখ খুলে এনে কারো শরীরে বসিয়ে দেওয়া হয়েছে। জ্যান্ত নাকি মৃত বোঝার উপায় নেই। আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। লোকটি ওইভাবে তাকিয়ে থাকার পর আবার মুখ ঘুরিয়ে নিল, হুইসেল দিয়ে ট্রেনটি চালু করার আর্জি করল। আমি অনেক জোরাজোরি করাতে 6টা টিকিট আমার হাতে ধরিয়ে দিল। ওনার কাছে টিকিটের ব্যবস্থা ছিল, অথচ কোনো কথা বলছিলেন না। এই বিষয়টি আমাকে আরো ভাবিয়ে তুলেছিল। ট্রেন ছেড়ে দেওয়ার ভয় আমরা আর কোনো কথা না বাড়িয়ে সকলেই দৌড়ে ট্রেনে উঠে পড়লাম। সন্ধে 7টার সময় ট্রেন ছেড়ে দিল। সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানিস আয়ুধ? কি? ট্রেনে ওঠার পর মুহূর্তেই আমি যখন পেছন ফিরে তাকালাম, ওই স্টেশন মাস্টারকে আমি কিন্তু আর দেখতে পেলাম না। হাতের টিকিটগুলোর দিকে চোখ যেতেই চমকে উঠলাম। লাল রঙের কোন একটা তরলের ছিটে যেন লেগে রয়েছে টিকিটের মধ্যে। আর টিকিটের সময়কাল দেওয়া আছে 1890, অথচ তখন 1920। এত পুরনো টিকিট আমাদের দেওয়ার পেছনে কি রহস্য লুকিয়ে আছে? আমরা প্রত্যেকেই বিষয়টা দেখে সজোরে হেসেছিলাম, কিন্তু এগুলি যে আমাদের আসন্ন বিপদের সংকেত হিসেবে কাজ করছিল তা বুঝতে আমাদের অনেকটা বিলম্ব হয়ে গিয়েছিল। ট্রেনটা কারশেড ছেড়ে বেরোতেই বেশ ভালোই গতি নিয়ে নিল। বারবার মনে হচ্ছিল ট্রেনটার যেন ভীষণ তাড়া। এত তাড়াতাড়ি এত দ্রুততার কি কোনো প্রয়োজন আছে? যাই হোক, সেসব ভুলে আমরা বসার জন্য এদিক ওদিক তাকাতে লাগলাম। স্টেশন ছাড়ার পরে শুরু হলো জঙ্গলের রাস্তা। দুপাশের ঘন কালো আধারকে ভেদ করে এগিয়ে যাচ্ছিল ট্রেনটা। আমরা ধীরে ধীরে ভিতরের দিকে এগিয়ে গেলাম। ট্রেনটিতে বেশ ভালোই লোক ছিল সেদিন। ঘন্টা 3 পথ খুব সহজেই কেটে যাবে ভেবে একজনের পাশে গিয়ে বসলাম। বাকিরাও একই কামরায় বসার সুযোগ পেয়ে গিয়েছিল। ট্রেনটা ঝড়ের গতিতে এগোতে থাকলো। ট্রেনের একটি মানুষকেও স্থান পরিবর্তন করতে দেখছিলাম না। যাই হোক, 1 ঘন্টা এইভাবেই অতিক্রান্ত হওয়ার পর দেখলাম একই রাস্তা দিয়ে ট্রেনটা ছুটেই চলেছে। বাইরে এতটাই অন্ধকার, কোনো কিছু সেভাবে দেখা যাচ্ছে না। আমি লক্ষ্য করলাম ট্রেনটার গতি ধীরে ধীরে বেড়েই চলেছে, অথচ কোনো স্টেশনে থামছে না। ট্রেনের গতি বেশি থাকায় জানলার কাঁচগুলো অস্পষ্ট ছিল। একটা আবছা অন্ধকার চোখের সামনেটা ঢেকে রাখার চেষ্টা করছিল। ভাবলাম রাতের ট্রেন বলেই হয়তো কোথাও থামছে না, একেবারে হাঁটানো গিয়ে থামবে। 2 ঘন্টা এইভাবেই কেটে গেল। আমাদের মধ্যে 3 জন বন্ধু চুপচাপ বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লেন। কিন্তু আমি লক্ষ্য করলাম ক্লারিয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে চিন্তিত মুখে। এক নাগাড়ে বসে থাকতে থাকতে সেও হয়তো পরিশ্রান্ত হয়ে পড়েছে। কিন্তু হঠাৎ আমায় হাতছানি দিয়ে ডাকতে আমিও এগিয়ে গেলাম ওর দিকে। আমার মনে হয় আমরা কোনো ভয়ঙ্কর বিপদে পড়েছি। কি বিপদ? আপনার কি কোনোভাবে ভয় করছে? আসলে রাত, চারিদিক নিঝুম, হতেই পারে। না না, আপনি বুঝতে পারছেন না, সকলে খুব অস্বাভাবিকভাবে চুপ করে আছে। আর এই ট্রেনের প্যাসেঞ্জারগুলোকে দেখেছেন? উঠে থেকে দেখছে একজনও সামান্যতম নড়েনি, কথাও বলেনি। আপনার এটা অদ্ভুত লাগেনি? হ্যাঁ, লেগেছে। তবে রাতের বেলা হয়তো সকলেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আপনি এসব নিয়ে ভাববেন না।
আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা হ্যাটার পৌঁছে যাব। সনিত্রবাবু, আপনি কি এখনো বুঝতে পারছেন না? আমরা মৃত্যুর দোরগোড়ায় যেচে এসে দাঁড়িয়েছি। এখান থেকে দাঁড়িয়ে ভালোভাবে লক্ষ্য করুন, হয়তো হয়তো আপনিও বিষয়টা বুঝতে পারবেন। আমি প্রথমবার ওর কথাগুলো তেমন ভালো বুঝতে পারলাম না, কিন্তু তারপরে নজর গেল সামনের সারিতে বসে থাকা লোকটির দিকে। আমি বেশ কিছুক্ষণ লক্ষ্য করবার পরে চমকে উঠলাম। লোকটি চেয়ার ছেড়ে উঠলেন না, অথচ তার শরীরের মধ্যে থেকে একটা অবয়ব বেরিয়ে সামনে তার উল্টো দিকে এসে বসল। ধীর গতিতে ট্রেনের সর্বত্র ভ্রমণ করতে লাগলো। এমন ঘটনা সকলের সাথেই ঘটতে লাগলো। প্রত্যেকের শরীরগুলো স্থির হয়ে বসে রইল, কিন্তু অবয়বগুলো চলমান অবস্থায় একে অপরের শরীরকে ভেদ করে ওই স্থানটিতে পরিভ্রমণ করতে লাগলো। বেশ কিছুটা সময় এইভাবে অতিবাহিত হওয়ার পর আমার শরীরের রক্ত প্রায় হিম হয়ে গেল। বুঝতে পারলাম আমরা মৃতদের আশ্রয়ে এসে উপস্থিত হয়েছি। আমরা 6 জন বাদে আর কেউই জীবিত নেই। সামনে দেখলাম সিগন্যালে লাল বাতি জ্বলে উঠেছে। ট্রেনটা এতক্ষণে এগিয়ে আসলেও ওই লাল বাতি লক্ষ্য করে আস্তে আস্তে গতি কমাল। আমি আর ক্লারিয়া ভয়তে ট্রেন থেকে নেমে পড়ার সিদ্ধান্ত নিলাম। বসে বসে মৃত্যুর প্রহর কোনাচ্ছে নেমে পড়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টাটা অনেক বেশি কার্যকরী হয়েছিল তখন। সামনের সিগন্যালটা দেখলাম তখনও লাল হয়েই আছে। বুঝলাম ট্রেনটা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে, আমরা নামার সময়টুকু পেতে পারি। নিজেরা নেমে পড়ে তারপর বাকিদেরও ধীরে ধীরে ডেকে নেব। জোরে ডাকার সাহস ছিল না। আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। এইবার আমার মনে হয় আমরা ছাড়া আর কেউই এই মৃত্যুপুরী থেকে বেরোতে পারেনি। আপনি তাও একবার চেষ্টা করুন ওদেরকে ডাকার, কিন্তু সাবধান, কোনোভাবেই বাকিদের দৃষ্টি আকর্ষণ করা যাবে না। বাকিদের ধীরে ধীরে ডাকার চেষ্টা করলাম, কেউই আমাদের কথা শুনতে পেলেন না। বুঝলাম সকলেই ওই দুরাত্মাদের কবলগ্রস্ত হয়ে পড়েছেন, কিংবা এতক্ষণে হয়তো তাদেরই দলের একজন হয়ে গেছেন। জীবিত বলতে হয়তো শুধু আমরাই। সময়ের ওপরে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায়ই তখন ছিল না। হঠাৎ ট্রেনের ওপর একটা নোটিশ চোখে পড়ল। লেখাগুলি বেশ অনেকটাই পুরনো, কাগজটাও মলিন, বহুদিন আগের নোটিশ, অথচ লেখার অক্ষরগুলো তখনও প্রকটভাবে জ্বলজ্বল করছে। তাতে লেখা, এরকম ধরনের কোনো ট্রেন নজরে পড়লেই প্রত্যেকে এড়িয়ে যাবে, কেউ ভুলেও এর সংস্পর্শে আসবেন না। যদি কোনো বিপদের সম্মুখীন হয় তবে তার দায় সরকারের নয়। আর লক্ষ্য করলাম সেই নোটিশের সময়সীমা উল্লেখ করা ছিল 1890 সালের, অর্থাৎ ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পরেই এরকম কোনো নোটিশ সরকার থেকে জারি করে দেওয়া হয়েছিল, যাতে যে কোনো ব্যক্তি ভুল করেও যেন এই মৃতের ট্রেনে উঠে না পড়ে। আমরা ট্রেনটিতে ওঠার সময় কেন এই নোটিশটি আমাদের চোখে এলো না তা বুঝে উঠতে পারছিলাম না। সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। মনের মধ্যে একটা চিন্তাই কাজ করছিল, এখান থেকে যে করেই হোক প্রাণ নিয়ে ফিরতেই হবে। ঠিক সেই সময় ট্রেনটা থেকে একটা ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো। গলাটা ছিল আমাদেরই এক বন্ধু। তার দিকে চোখ পড়তেই সারা শরীরের রক্ত হিম হয়ে গেল। দেখলাম তার কাটা মাথাটা তার ডান হাতের তালুতে সুসজ্জিত। সে আমাদের নাম ধরে ডেকে উঠেছিল।
এসো আমাদের কাছে, এসো ক্লারিয়া। ভালো করে বিষয়টা প্রত্যক্ষ করলাম। গোটা ট্রেনটিতে যেন কেউ আগুন ধরিয়ে দিচ্ছিল। আমাদের পালাবার পথ বলতে সামনে বিস্তৃত সেই জঙ্গল ছাড়া আর কিছুই বাকি ছিল না। আমি আর ক্লারিয়া রুদ্ধশ্বাসে দৌড়তে শুরু করলাম। লক্ষ্য করলাম ট্রেনটা যেখানে এসে থেমেছিল সেইখানে লাইনটা ভেঙে গেছিল। তখন এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, সেখানে হয় পথ হারিয়ে মৃত্যুকে বরণ করে নিতে হবে, নচেত আত্মারাই আমাদের গ্রাস করবে। ক্লারিয়া ছিল আমার চেয়ে অনেক বেশি সাহসী। সবাই বলেন একজন পুরুষই নাকি একজন মহিলাকে রক্ষা করতে পারে। সেদিন বিপদের দিনে ওই মেয়েটির জন্যই আমার প্রাণ রক্ষা পেয়েছিল। আয়ুধ জিজ্ঞাসা করলো, তেমনটা কিভাবে সম্ভব? তোরা তো দুজনেই তখন ওই একই পরিস্থিতির মধ্যে। আয়ুধের প্রশ্ন শুনে সন্মিত্র একটুও অবাক হল না। আসলে মেয়েদের বীরত্বের কথা শুনলে আজও পুরুষদের মনে প্রশ্ন তৈরি হয়। কথাগুলিকে না শোনার ভান করে বলতে লাগলো সন্মিত্র। কতটা রাস্তা চলে এসেছিলাম হুঁশ ছিল না। আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। প্রচন্ড ব্যথা পেলাম। উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে আর পারছিলাম না। ক্লারিয়াকে বললাম, আপনি চলে যান ক্লারিয়া, আমাদের আমাদের যাত্রা এই অবধি ছিল। আপনি পালান, আপনি পালান ক্লারিয়া। সনিত্রবাবু উঠুন, উঠুন সনিত্রবাবু। চেষ্টা না করে হার মানা কাপুরুষতা হয়। চেষ্টা করুন, আমি পারলে আপনি অবশ্যই পারবেন। একসাথে এসেছিলাম, একসাথে বেঁচে ফিরবো। উঠুন সনিত্রবাবু, উঠুন। কিন্তু একসাথে যে আর ফেরা হবে না তা কিছুক্ষণ পরেই বুঝেছিলাম। কিছুটা রাস্তা এগিয়ে গিয়ে দেখলাম টিম টিম করে আলো জ্বলছে। ততক্ষণে আমাদের সারা শরীর ক্ষত বিক্ষত। ভয়ঙ্কর এক একটি অবয়ব আমাদের চোখের সামনে ধরা দিয়ে আবার গায়েব হয়ে যাচ্ছে। একটা ক্ষীণ আলোক রশ্মিকে লক্ষ্য করে আরো কিছুটা রাস্তা এগোনোর পর দেখলাম কিছু আদিবাসীদের কুটির। বেশ কিছুবার দরজায় কড়া নাড়বার পর একজন মধ্যবয়সী লোক দরজাটা খুললেন। ঘরে একটা টিম টিম করে প্রদীপ জ্বলছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। লোকটিকে দেখে ঢোকার সাহস হচ্ছিল না, তবে ক্লারিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখে এক প্রকার বাধ্য হয়েই সেই আশ্রয়টিতে ঢুকে পড়লাম। আমাদের প্রতিকূল অবস্থা দেখে সেই লোকটি রাতটা ওনাদের ওখানেই থাকার পরামর্শ দিলেন। আমাদের ধরে ধরে এক কোণে বসালেন। প্রদীপের আলোয় লোকটার চেহারা দেখবার পর মনে সামান্য বল ফিরে পেয়েছিলাম। উনি যে আমাদের দুজনের মতোই একজন রক্ত মাংসের জীব তার প্রমাণ পেয়েছিলাম। কিছুটা সময় জিরিয়ে নেবার পর আমরা দুজনেই ওনার কাছে জল চাইলাম। জল এগিয়ে দেওয়ার পর ক্লারিয়া জলের গ্লাসটা অর্ধেক শেষ করেই মাটিতে লুটিয়ে পড়ল। চোখের সামনে শেষ হতে দেখেছিলাম তাকে। এত বিভৎসতা আর কোনোদিন জীবনে দেখতে হয়নি। ঈশ্বরের কাছে সেদিন ওর আত্মার শান্তি প্রার্থনা করেছিলাম। নিজের চোখের সামনে কোনো অল্প বয়সী মহিলাকে সময়ের পূর্বেই শেষ হয়ে যেতে দেখেছিলাম। আমার কৌতূহলের মাসুল গুনতে হয়েছিল সকলকে। একমাত্র আমি জীবিত অবস্থায় ফিরে আসতে পেরেছিলাম। সেদিনের ওই রাতটা ওই কুটিরে কাটানোর পরে ভোর হতেই বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু শুনলাম সদরের সাথে এখানকার যোগাযোগের সমস্ত পথ নাকি বন্ধ।
এক প্রকার বাধ্য হয়েই পাশের একটি ফাঁকা স্থান দেখে ক্লারিয়ার দেহটিকে সেখানেই ভূমিষ্ঠ করার সিদ্ধান্ত নিলাম। ওর মুখে শেষ মাটি দেওয়ার সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন এই বিভৎসতা থেকে ওর আত্মা চিরতরে মুক্তি পায়। ওরা কেউই আমার ভাষা বুঝতে পারছিল না, তবে এক অল্প বয়সী যুবক এগিয়ে এসে আমার সাথে ইংরেজিতে কিছুক্ষণ কথোপকথন করতেই আমি অনেকখানি নিশ্চিন্ত হলাম। তাকেই আমি পুরো ঘটনাটা জানিয়েছিলাম। সেও আমাকে যে সত্যের সম্মুখীন করেছিল তা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। সে আমাকে বলেছিল এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেইটাই নাকি একসময় সুসজ্জিত হ্যাটন টাউন ছিল, কিন্তু 30 বছর আগে এই টাউনটা জ্বলে পুড়ে ছাইতে পরিণত হয়। ওই সময় নাকি আরো একটি দুর্ঘটনা ঘটেছিল। ইংরেজরা 1890 সালে নুয়ারা এলিয়া থেকে হ্যাটনে আসবার জন্য প্যাসেঞ্জার ট্রেনের ব্যবস্থা করেছিলেন। রাতের বেলাতেই এই ট্রেনটি হ্যাটনের উদ্দেশ্যে আসত, কিন্তু স্থানীয় লোকজন এই ট্রেনের লাইন ভেঙে দেয় বোমা উড়িয়ে। মাঝপথে ট্রেনটির অ্যাক্সিডেন্ট হয় ও উল্টে যায়। তারপর দাউ দাউ করে জ্বলতে শুরু করে ট্রেনটি। সেদিন ট্রেনের মধ্যে থাকা সকল মানুষই পুড়ে মারা গেছিলেন। এখনো নাকি সেই ভৌতিক ট্রেন নুয়ারা এলিয়া থেকে হ্যাটনের উদ্দেশ্যে আসতে দেখা যায়। ওই ট্রেনটি অভিশপ্ত হওয়ায় সরকারি তরফে একটি নোটিশ জারি করে দেওয়া হয়েছিল, যাতে সদর থেকে কোনো অধিবাসী ওই ভৌতিক ট্রেনে সফর করার সাহস না দেখান। ওই ছেলেটির দেওয়া বিবরণের সাথে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সমস্তটাই হুবহু মিলে গিয়েছিল। আমি বুঝতে পারলাম নিয়তির জোরেই সেদিন জীবিত অবস্থায় ফিরে আসতে পেরেছিলাম। এরপর ওই গ্রামবাসীরই কাছ থেকে আমার সমস্ত তথ্য নিয়ে সদরের সঙ্গে যোগাযোগ করেছিলাম। যোগাযোগের প্রায় 1 সপ্তাহ পরে মেডিকেল ক্যাম্প থেকে স্বাস্থ্যকর্মীকে পাঠানো হয়েছিল। ওই রাস্তাটা অভিশপ্ত হওয়ায় কেউই আমাকে উদ্ধার করতে এগিয়ে আসতে চাননি। এরপর তারা সরকারি গাড়িতে জঙ্গলের রাস্তা ধরেই গ্রামের সীমানায় এসে পৌঁছন। তাদের সাথেই আমি নুয়ারা এলিয়ার মেডিকেল ক্যাম্পে ফিরে আসতে পেরেছিলাম। আমার শারীরিক অবস্থা দেখে তারা তখনই জাহাজ পথে জাফনা বন্দর থেকে কলকাতা ফেরার সমস্ত বন্দোবস্ত করে দিয়েছিলেন। কথাটা শেষ করেই সন্মিত্র দীর্ঘশ্বাস ফেলল। আয়ুধ বলল, বাপ রে, আমার তো মনে হচ্ছিল এতক্ষণ একটা সিনেমা দেখছিলাম। মানুষের সাথে যে এরকম ভয়াবহ ঘটনা কখনো ঘটতে পারে তা তোর মুখে না শুনলে কোনোদিন বিশ্বাসই করতে পারতাম না। তা এই অভিজ্ঞতার কথা আমাদের আগে কোনোদিন বলিসনি কেন? সৌমিত্র হাসির ছলে কথাগুলো এড়িয়ে গিয়ে বলল, আগে বলিনি ভালোই করেছি, না হলে এই দিনটার মাহাত্ম্য তৈরি হতো। আজকের এই সন্ধেটা তোর আজীবন মনে থাকবে কিনা বল। চিঠিতে লিখলে হয়তো তুই এতটা ভালো করে বুঝতেও পারতি না। গল্পের আস্বাদ তো বলার মধ্যেই পাওয়া যায় নাকি। কথাগুলো বলতে বলতে আমি নিজেই আবার সেই হ্যাটনের মায়াবী রহস্যের জালে জড়িয়ে পড়ছিলাম। যারা শোনে তাদের কাছে বিষয়গুলো শুধু গল্প কথা, কিন্তু যারা দেখে তাদের কাছে সবটাই হয়ে ওঠে জীবন্ত। নে চল, অনেক রাত হলো, এবার খাবারের বন্দোবস্ত করতে হবে। শুনছিলেন হ্যাটনের অভিশঙ্কা, রচনা সঞ্চারী ভট্টাচার্য, ভয়েস অ্যাক্টিং আয়ুধ, সৃজন, ক্ল্যারিয়া, নবনীতা, সন্মিত্র, গল্প পাঠ ও আবহ সঙ্গীতে আমি অনিরুদ্ধ, প্রচ্ছদ পরিকল্পনা কৃষ্ণেন্দু। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান আমাদের, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা। তাহলে আজ বিদায়, আবার আসছি নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো রহস্য আর নতুন কোনো রোমাঞ্চ নিয়ে। শুভরাত্রি।